আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ হালাল বোঝে তো এভাবে বোঝে। কিন্তু আপনারা যারা দীর্ঘদিন ডায়াবেটিসের চিকিৎসা করছেন, আপনারা ইনসুলিন সম্পর্কে কিছুই জানেন না। কিন্তু আমরা যদি ডায়াবেটিস হওয়ার 10-12 বছর আগে আমি তাকে পরীক্ষা করাই, যদি দেখি যে তার ইনসুলিন বেশি, তাহলে বুঝবো অলরেডি তার শরীরে ডায়াবেটিসের যে পূর্ব লক্ষণ সেটা দেখা দিয়েছে। আর যারা সুস্থ হতে চায়, রোগমুক্ত হতে চায়, তারা কি করবে? আর আমরা বলি ডায়াবেটিস ভালো হয় ওষুধ দিয়ে, ভালো হয় না, লাইফস্টাইল চেঞ্জ করে ভালো। এই ইনসুলিন রেজিস্ট্যান্স না জানার ফলে, নির্ণয় না করার ফলে, এটাকে রিভার্স না করার ফলে বা কোষখালি না করার ফলে আপনারা নিজের প্রায় সকল অঙ্গ আপনারা কুরবানি দিয়ে ফেলবেন। আপনার হার্ট ফাটতে, বুক ফাটতে হবে না, আপনার রিং পরাতে হবে না, ক্যান্সারের রিস্ক থেকে বেঁচে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লাইফস্টাইল ডিজিজ, সেই ডিজিজগুলোর যে মূল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স, সেটা নিয়ে আমরা আজকে কথা বলব। আর আপনারা যদি দেখা যাচ্ছে যে আপনার এমন কোনো রোগ হয়েছে যেটাতে আসলে যেমন আমরা বলতে পারি ডায়াবেটিস আপনার টাইপ 2 হলে আমাদের লাইফস্টাইল ফলো করলে এটা রিভার্স করে একদম ভালো হয়ে যাবে, ওষুধ মুক্ত হয়ে যাবে। কিন্তু এটা দিয়ে হার্নিয়া ভালো হবে কিনা এটা আমরা বলতে পারবো না, মানে ছিদ্র থাকলে হার্টে সেটা ভালো হবে কিনা এগুলো। কিন্তু এখন কথা হচ্ছে একটা লোক সে যদি হার্টে ছিদ্রও থাকে তাকেও কিন্তু একটা ভালো লাইফস্টাইল মানতে হবে। আমরা লাইফস্টাইল বলতে বুঝি আমরা যে খাবার খাচ্ছি, কতটুকু খাচ্ছি, কখন খাচ্ছি, কিভাবে খাচ্ছি, কী ধরনের খাবার খাচ্ছি, আবার কত গ্যাপে গ্যাপে খাচ্ছি। এছাড়া আমরা কায়িকশ্রম বা ব্যায়াম করছি কিনা, এছাড়া আমরা সঠিক সময় ঘুমাচ্ছি কিনা, এছাড়া আমরা ভোরে উঠছি কিনা, রোদে যাচ্ছি কিনা, ঘাসে হাঁটছি কিনা, মানসিক প্রশান্তির চর্চা করছি কিনা, বা পেটের জন্যে যে ভালো ভালো ব্যাকটেরিয়ার চাষ কিভাবে করব, গাট হেলথ ভালো রাখবো কিভাবে। কারণ আপনারা জানেন পেট থেকে 80-85% রোগ সৃষ্টি হয়। তো একটা লোকের যদি ধরেন একটা লাইফের ভিতরে সুন্দর ডিসিপ্লিন থাকে, তাহলে লাইফস্টাইল ডিজিজগুলো তাকে ধরতে পারে না। যেমন একটা লোক সে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করে, পরিমিত খায়, রোজা রাখে, আবার ব্যায়াম বা কায়িকশ্রম করে, আবার আর্লি ঘুমায়, ভোরে ওঠে, মানসিক প্রশান্তির চর্চা করে, রোদে যায়, ঘাসে হাঁটে ইত্যাদি। তো এইভাবে যদি আপনারা চলেন তাহলে এই রোগগুলো আপনাদের হবে না। তা আজকে এখানে আপনারা যারা এসেছেন তাদের দেখবেন কোথাও না কোথাও অনিয়ম আছে, হয়তো খাওয়াতে অনিয়ম আছে, অথবা ঘুমে অনিয়ম আছে, অথবা অতিরিক্ত দুশ্চিন্তা আছে, অথবা ব্যায়াম করেন না, অথবা সময় কম, নিজেকে সময় দেন না। আপনারা ভেবে দেখেন যে কোথাও না কোথাও আপনাদের কোনো না কোনো অনিয়ম আছে, বোধহয় আজকে আপনাদের এই সমস্যাগুলো হয়েছে। কিন্তু যদি পূর্ণাঙ্গ নিয়ম মেনে চলেন তাহলে ইনশাল্লাহ ভালো থাকবে। তাহলে পূর্ণাঙ্গ নিয়ম মানলে আমাদের লাইফস্টাইল ডিজিজ হবে না সত্য, তাহলে অন্য যে কোনো রোগ, ধরেন ইনফেকশাস ডিজিজ যদি হয়েও থাকে, তাহলে পূর্ণাঙ্গ নিয়ম মানলে কী হবে, যেটা দ্রুততম সময় ভালো হবে। যেমন একটা আঙ্গুল কেটে গেলে এমনিতেই জোড়া লেগে যাবে, কোনো মেডিসিন লাগবে না। যেমন আমার এই আঙ্গুলটা কেটে গিয়েছিল উইদাউট এনি মেডিসিন, নাথিং, একটা ট্যাবলেটও খাইনি, নিজেই জোড়া লেগে গেছে। তো একটা সুস্থ লোকের কোথাও কাটাছেঁড়া হলে অটোমেটিক্যালি নিজে জোড়া লাগে। এই অটোমেটিক্যালি আসলে আপনার ইমিউন সিস্টেম সেটাকে হিলিং করে, রিপেয়ার করে। আপনার হাড় ভেঙে গেলে আপনার ইমিউন সিস্টেম, এখন যাদের ইমিউন সিস্টেম ভালো কাজ করে না, বা যাদের অনেক বেশি বয়স হয়ে যায়, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, বা যারা নানান রোগে ভোগেন এবং লাইফস্টাইলও যাদের ভালো না, তাদের ইমিউন সিস্টেম কাজ করে না, তখন একটা ডায়াবেটিস রোগীর সেম দেখা গেল আঙ্গুলটা কেটেই ফেলে দিতে হচ্ছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, তার এটার হিলিং হলোই না। কোনো এত অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, এত বড় বড় ডাক্তার দেখানো হলো, যে এত কিছু করার পর আঙ্গুলটা কেটে ফেলে দিতে হলো, কারণ তার ইমিউন সিস্টেম ইজ নট ওয়ার্কিং প্রপারলি। তো এখন আমরা সুস্থ থাকতে হলে আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখতে। এখন আমাদের ইমিউন সিস্টেম নষ্ট হয় আমাদের খাবার থেকে, আমাদের ঘুমে যদি অনিয়ম থাকে, আমাদের যদি সঠিক সময়ে আমরা ঘুমাতে না যাই। এখন দেখেন ঘুমের সাথে ইমিউন সিস্টেমের সম্পর্ক হচ্ছে খুবই প্রগাঢ় সম্পর্ক, খুবই দৃঢ় এবং খুবই গভীর সম্পর্ক। যেমন ইমিউন সিস্টেম মেইনলি বুস্টিং হয় সব কিছু হচ্ছে ডেল্টা লেভেল ডিপ স্লিপ, অর্থাৎ গভীর ঘুম, স্বপ্নবিহীন গভীর ঘুম, রাত 10টা থেকে 2টোর যে ঘুমটা আছে ওই সময়টাতে। এখন আমরা যদি ওই সময় না ঘুমাই, দেরি করে ঘুমাতে যাই, অথবা আমরা যদি 7-8 ঘন্টা ঘুম দরকার, আমরা যদি 4-5 ঘন্টা ঘুমাই, তাহলে আমাদের এই ঘুমের ঘাটতির ফলে আমার ইমিউন সিস্টেম ভালো কাজ করতে পারবে না। এবং ধরেন আপনার ব্যায়াম নেই, তো আপনার ইমিউন সিস্টেম ভালো কাজ করতে পারবে না। যাদের কায়িকশ্রম আছে, ব্যায়াম আছে, তাদের ইমিউন সিস্টেম যতটা মনে করেন পাওয়ারফুল থাকবে, যতটা আপনার অ্যাক্টিভ থাকবে। যারা অলস বিলাস, তাদের ইমিউন সিস্টেম অলস থাকবে। যে আমাদের ব্যায়াম নেই, ঘুম নেই, টেনশন, দুশ্চিন্তা, নিজের জন্য সময় নেই, খাওয়াটা আছে কিন্তু সেটা ব্যবহার নেই, বার্ন নেই, তো এর ফলে আমার কোষে চর্বি জমে যাবে, কোষে ওভারলোড হবে। এই কোষ ওভারলোড হলে আমরা দেখব আস্তে আস্তে তার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে।
তাহলে ইনসুলিন একটি হরমোন, সেটা প্যানক্রিয়াসের বিটা সেল থেকে নিঃসরণ হয়। এই হরমোনটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ছাড়া আপনি বাঁচবেন না, এটা অতিরিক্ত হলে আবার বিপত্তি। যেমন ফ্যাট ছাড়া আপনি চলতে পারবেন না, ফ্যাট লাগবে, ব্রেনের 60% ফ্যাট, আপনার যে নার্ভের যে শিটগুলো আছে ফ্যাট, আপনার যে মেজর হরমোনগুলো এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এছাড়া স্ট্রেস হরমোন কর্টিসল থেকে শুরু করে আমাদের অনেক কিছু ফ্যাটের তৈরি। এই যে কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয়, টেস্টোস্টেরন তৈরি হয়, এস্ট্রোজেন তৈরি হয়, প্রোজেস্টেরন তৈরি হয়। তো ফ্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চিনি ছাড়া বাঁচতে পারি না, আবার চিনি বেড়ে গেলে বিপত্তি। তো চিনি বেড়ে গেলে তার নাম হচ্ছে ডায়াবেটিস। তো এখন আমরা প্রথমে একটা লোক খাবার খায়, যখন ভাত খায়, রুটি খায়, ফল খায়, দুধ খায়, তো এই খাবারগুলো থেকে রক্তে চিনি আসে। আপনি চিনি খেলে যেমন চিনি আসে, ফল খেলে আসে চিনি, ফ্রুক্টোজ, ভাত খেলে গ্লুকোজ, রুটিতে গ্লুকোজ, দুধে ল্যাকটোজ ইত্যাদি। আপনি যেই খাবারই খান সেখানে ভাত, রুটি, ফল, দুধ এগুলো চিনি জাতীয় খাবার, এখানে চিনি ঢুকবে, ব্লাডে আসবে। এখন ব্লাড থেকে ইনসুলিন এই রক্তের চিনিকে কোষে ঢুকায়, এটাই ইনসুলিনের প্রধান কাজ। তো ইনসুলিনের আরও কাজ আছে, যেমন সে চর্বি জমায়, চর্বি ভাঙতে বাধা দেয়, সে গঠনমূলক কাজ করে, গঠনমূলক হরমোন, সে গ্রোথ হরমোনের মতো কাজ করে, তার কাজ গঠন করা, মাসেল গঠনে ইনসুলিনের দরকার আছে, যে কোনো গঠনে ইনসুলিন প্রয়োজন। এ কারণে যাদের ইনসুলিনের অভাব তারা ওজন বাড়াতে পারে না, তাদের প্রধান কমপ্লেন ওজন কমে যাচ্ছে। যাদের ইনসুলিনের অভাব এরকম রোগী আছে, টাইপ 1 রোগী, যাদের ইনসুলিন তৈরি হয় না, ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়। তো পিওর টাইপ 1 যাদের ইনসুলিন তৈরি হয় না, তাদের দেখবেন প্রধান কমপ্লেন হচ্ছে আমি খালি ওজন কমে যাচ্ছে, আমার ওজন বাড়ে না, এবং ইনসুলিন ছাড়া সে চলতে পারে না। এবং ইনসুলিন না দিলে তার ব্লাড সুগার অনেক বেড়ে যায়, আর ইনসুলিন দিলে কিছুটা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু অনেক সময় ইনসুলিন দিয়েও নিয়ন্ত্রণে থাকে না। তো এটা হলো টাইপ 1 রোগী, দেখলেই বোঝা যাবে যে তাদের ইনসুলিনের অভাব, তারপর মানে তার ওজন কম, ওজন কমে যাচ্ছে, আবার পরীক্ষা করলে তার সি পেপটাইড কম, তার ফাস্টিং ইনসুলিন কম, কিন্তু সুগার বেশি, তাহলে বুঝবো যে তার হচ্ছে টাইপ 1, তার অভাব। আর ইনসুলিন বেশি থাকলে এই রুগীটা বলবে কি যে আমি কিছুই খাই না তাও ওজন বাড়ে, মনে হয় বাতাস খেলে ওজন বাড়ে, পানি খেলেও মনে হয় ওজন বাড়ে, ওজন খালি বাড়তেছে। তাহলে ইনসুলিন অতিরিক্ত থাকলে আপনাকে অনেক বাড়াবে, মানে ওজন বাড়াবে, চর্বি জমাবে এবং ক্ষুধা লাগাবে। তো আপনি মোটা তাজা হবেন, কোনো কন্ট্রোল করতে পারবেন না নিজের উপর। এটা মাইন্ড, অনেকে বলে মাইন্ডসেট দিয়ে কাজ হবে না। ইনসুলিন বেশি থাকলে তাকে খেতেই হবে, বারবারই খেতে হবে। কম খেলে মাথা ঘুরে পড়বে, কম খেলে তার মানে হাইপো লাগবে, কম খেলে সে পারবে না, আবার খেলেও দুর্বল লাগবে, খাওয়ার পরও তার দুর্বল লাগবে, খাওয়ার পর তার মনে করেন বুক ধড়ফড় করবে, মনে হবে যে শুয়ে থাকি, চলাফেরা করতে মানে ভালো লাগবে না। তো এরা অলস প্রকৃতির হবে। তো এখন ইনসুলিন তাহলে একটা বড় আমাদের ভূমিকা রাখে। তো এখন ইনসুলিন প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। তো এখন এই ইনসুলিনটা তৈরি হয় হচ্ছে টেনশন বেশি করলে তৈরি হয়, রাত জাগলে, টেনশন করলে, আর খাবার খেলে, চিনি জাতীয় খাবার খেলে বেশি লাগে, প্রোটিনে 50% লাগে, ফ্যাট জাতীয় খাবার খেলে এত বেশি ইনসুলিনের প্রয়োজন হয় না। তো এই জন্যে অন ডিমান্ড, আপনি যদি ধরেন খাবার খান, তো খাবারে অবশ্যই প্রোটিন থাকে এবং কার্বোহাইড্রেট থাকে, তো এই খাবার খেলে আপনার ইনসুলিন সিক্রেশন হবে। তো কার্বোহাইড্রেট খাবার খেলে 100 ইনসুলিন সিক্রেশন হবে, প্রোটিন খেলে ধরেন 50% হবে। তো এখন আপনি ধরেন সকালে ব্রেকফাস্টে রুটি খেয়েছেন, ডিম খেয়েছেন, হ্যাঁ, সবজি খেয়েছেন বা ডাল খেয়েছেন। তো এখন ডালে চিনি আছে, তারপরে সবজিটা এতটা সিগনিফিকেন্ট না, কারণ ওখানে কার্ব যা থাকে ওটা ফাইবারের সঙ্গে থাকে, সো ওটা আপনার সুগার পিক করতে খুব একটা ইয়া করে না। কিন্তু ওই যে রুটির কারণে আবার অনেকে দুধ চা খায়, তো এই দুধ চা, রুটি, তারপরে এগুলো, আর প্রোটিন ইটসেলফ নিজেই। তো দেখা যাচ্ছে আপনি ডিমের সঙ্গে যদি রুটি দিয়ে খান, তাহলে প্রায় 150% ইনসুলিন রেসপন্স। তা আপনি ওই খাবারটা খেলেন, আপনার কতগুলো ইনসুলিন বডিতে রিলিজ হওয়ার প্রয়োজন হলো, একটু পরে আবার খেলেন ব্রেকফাস্টের পরে, তো ওখানে আবার ইনসুলিন রিলিজ হলো, দুপুরে আবার খেলেন ভাত, ডাল ইত্যাদি, আবার ইনসুলিন রিলিজ হলো, বিকেলে আবার নাস্তা করলেন, আবার এভাবে আপনার ইনসুলিন রিলিজ হতেই আছে বারবার। তো এখন এই যে ইনসুলিনগুলো রিলিজ হওয়ার জন্য কি দরকার? স্টিমুলাস দরকার। স্টিমুলাস হলো টেনশন, দুশ্চিন্তা, স্ট্রেস, রাত জাগা, আর হচ্ছে খাবার খাওয়া। এখন ইনসুলিন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, কোষে যদি আমার চিনি ঢুকাতে হয় তাহলে ইনসুলিন লাগবে। এখন যাদের ইনসুলিন নেই তাদের হলো টাইপ 1 ডায়াবেটিস। তাদের রক্তের চিনি বাড়ে, কারণ ইনসুলিন ঢুকাবে, মানে এই চিনিটাকে যে কোষে ঢুকাবে ওই পরিমাণে ইনসুলিন তার শরীরে তৈরি হয় না, তো এই কারণে তার রক্তের চিনি বেড়ে যায়। আর আমাদের যাদের টাইপ 2 বুঝবো কিভাবে যে রুগীটা ওজন বাড়ছে, ওজন কমাতে পারছে না, বুঝতে পারছেন? আর টেস্ট করলে তার সিপেপটাইড দেখা যাবে কম। সিপেপটাইড দিয়ে আমরা ইনসুলিন কতটা তৈরি হয় সেটা বুঝতে পারি। তারপর ইনসুলিন লেভেল কম পাওয়া যাবে, তাহলে আমি বুঝবো যে ওর টাইপ 1 ইনসুলিন তৈরি হয় না।
আর টাইপ 2 বুঝবো কি, যে তার ইনসুলিন আছে, বেশি আছে, তৈরিও হয়, কিন্তু তবুও তার সুগার বেশি, ওজনও বেশি। তার মানে সহজভাবে তাকালে দেখা যাবে যে একটা লোক শুকনা, রোগা, পাতলা বা ওজন কমেই যাচ্ছে, বাড়ছে না, তার ইনসুলিন কম থাকাটাই আমরা ধরে নিব। তারপর পরীক্ষা করে প্রমাণ করা যাবে। পরীক্ষা হলো সি পেপটাইড, হোমা আইআর, ফাস্টিং ইনসুলিন ইত্যাদি। আর ডায়াবেটিস রোগী ডায়াবেটিস বোঝার জন্য আমরা খালি পেটে ডায়াবেটিস টেস্ট করাই, খাওয়ার 2 ঘন্টা পরে করে, অনেক সময় তাকে গ্লুকোজ দিয়ে করানো হয়, গ্লুকোজ খাওয়ার আগে পরে, এবং অনেক সময় আমরা বেশিরভাগ সময় গড় করি, 4 মাসের HbA1c করি, এবং সঙ্গে অবশ্য টিজি এইচডিএল রেশিও দেখতে হয়, লিপিড প্রোফাইল করে। তো ডাক্তাররা অনেক সময় টিজিটা দেখে, টিজি বেড়ে গেছে, কিন্তু টিজি এইচডিএল রেশিওটা আমরা অনেক সময় এটা দেখি না। তো টিজি এইচডিএল রেশিও দিয়ে আমরা অক্সিডাইজড কোলেস্ট্রলের মাত্রা বুঝি, সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের জন্য ঝুঁকি বা হার্ট অ্যাটাকের মূল কারণ। এই যে কোষে জায়গা নেই, এই ঘটনাটা যখন ঘটে, অর্থাৎ অতিরিক্ত চর্বি, আমরা যে খাবার খাচ্ছি রেগুলার, বার্ন করছি না, খাচ্ছি বার্ন করছি না, খাচ্ছি বারবার খাচ্ছি, সেটাকে ব্যায়াম বা কায়িক শ্রম দিয়ে বার্ন করছি না, তো আলটিমেটলি খাবারগুলো চর্বি হিসাবে জমা হয় বিভিন্ন জায়গায়। তো কোষে যখন চর্বি জমে ওভারলোড হয়, তখন ওই কোষ আবার বলে কি আমার তো আর খাবার রাখার জায়গা নেই, তো ইনসুলিন যেহেতু রক্তের চিনি কোষে ঢোকায়, সেই ইনসুলিনকে বাধা দেয় যে তুমি আর চিনি নিয়ে এসো না। তো এইটার নাম হলো রেজিস্ট্যান্স, বাধা দেওয়া, মানে কোষ ইনসুলিনকে বাধা দেয়, এটার নাম হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। বলেন কি নাম এটা? ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এটা পরীক্ষা হলো হোমা আইআর। কি পরীক্ষা? তাহলে হোমা আইআর 1 থাকলে ভালো, তো হোমা আইআর যাদের বেড়ে গেল তাদের বোঝা যাচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তার মানে হোমা আইআর দিয়ে আমরা একটা ধারণা নিই যে কোষে জায়গা আছে কি নেই। তো কোষে জায়গা যদি ভালো ফাঁকা থাকে তাহলে হোমা আইআর থাকবে 1, আর যদি কোষে ওভারলোড থাকে তাহলে 2 থাকবে, আরও 3 থাকলে আরও ওভারলোড, 4 থাকলে আরও ওভারলোড, 5 থাকলে আরও ওভারলোড, যত বেশি থাকবে হোমা আইআর তত বেশি ওভারলোড হবে। এখন এই হোমা আইআর কমাতে হলে কোষ খালি করতে হবে, কোষ খালি করতে হলে কি করতে হবে? চর্বি গলাতে হবে, ফ্যাট বার্ন করতে হবে। কিন্তু এই ইনসুলিন আবার কি করে? চর্বি জমায় এবং ফ্যাট বার্নিংয়ে বাধা দেয়। তো যখন আপনার রক্তের চিনি বেড়ে যায়, রক্তের চিনি বাড়ার মূল কারণ হচ্ছে এখানে টাইপ 2 এর ক্ষেত্রে যে রক্তের চিনিটা কোষে ঢুকবে, যে কোষে জায়গা নেই, এই কারণে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, কোষ বাধা দেয় ইনসুলিনকে, আর ইনসুলিন ওই চিনি কোষে ঢুকাতে পারে না, তো রক্তের চিনি ধীরে ধীরে বাড়তে থাকে, এরপরে এটাকে বলে ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস, যেটা নিয়ে আমাদের মূল আলোচনা আজকের, তো এই টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে কোষ ফাঁকা নেই, কোষে জায়গা নেই, কোষে ওভারলোড হয়েছে, এখন রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না, বিধায় রক্তের চিনি বেড়ে গেল। আর রক্তের চিনি আসে কিভাবে? খাওয়ার মাধ্যমে। তো যে 2 বেলা খায় 2 বেলা চিনি আসে, যে চিনি জাতীয় খাবার খায় এবং 2 বেলা খায় তার 2 বেলা চিনি আসে, যে 4 বেলা খায় 4 বেলা চিনি আসে, যে 6 বেলা খায় যে 6 বেলা চিনি আসে। তো এখন একটা লোক ব্রেকফাস্টে, ধরেন আজকে আমি একটা ব্রেকফাস্টের ভিডিও দিয়েছি, যে আমি যে ব্রেকফাস্ট করেছি ওখানে 1 ফোঁটা সুগার পিক করবে না, যদি আমি ডায়াবেটিস হই তাও করবে না। তা আমি কি খেয়েছি? সবজি খেয়েছি, সালাদ জাতীয় সবজি, শর্টে, তারপরে ডিম খেয়েছি, হ্যাঁ, তারপরে ডিম হচ্ছে নারকেলের তেল দিয়ে করা, এখানে একটু ঘি দেওয়া, তারপর হচ্ছে যে অর্গানিক স্টিল কার সোর্সের সঙ্গে আবার ডিম, এবং তার আগে আমি ভিনেগার খেয়েছি। তো এখন এই যে খাবারটা, এই খাবারে কিন্তু এই সুগার পিকটা করার সুযোগ নেই, কারণ খাবারের সিকোয়েন্স একটা ফ্যাক্টর। কারণ আপনি যদি আগে রুটি খান বা আগে ভাত খান বা আগে চিনি জাতীয় খাবার খান, তো সুগার নেকেডলি প্রবেশ করবে শরীরের ভিতরে। কিন্তু আমি যদি সবজি, সালাদ, ডিম, মাছ, মাংস খেয়ে সবার শেষে একটু কার্বস নেই, তাহলে ওটা মানে কাভার্ড হয়ে যায়, ওটাকে মানে সহজে ব্লাডে এই পিক করতে পারে না এটা, কারণ ওই সলিবল ফাইবার, ইনসলিবল ফাইবার এটাকে একটা জালিকার মতো, জালের মতো সৃষ্টি করে, যার ফলে ওই জাল ভেদ করে সুগারটা রক্তে আসতে পারে না। তো এই জন্য খাবার কোনটার পরে কোনটা খাচ্ছি সেটাও একটা ইম্পর্টেন্ট, যে আমি কখন খাচ্ছি, কোনটার পরে খাচ্ছি, কিভাবে খাচ্ছি। যেমন একটা লোক সকালে উঠে নাস্তা করলো কিন্তু সে ব্যায়াম করে নাই, তো এখন আমি যদি সকালে উঠে ব্যায়াম ট্যায়াম করে যখন প্রকৃত ক্ষুধা লাগে তখন যদি নাস্তা করি, হ্যাঁ, এবং যদি এরপরে বিকেলের দিকে আরেকবার খাই, এবং যদি রাত্রে না খেয়ে মানে ঘুমানোর 3-4 ঘন্টা আগে যদি খাওয়া শেষ করি, তাহলে আপনার শরীরে রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, বিশেষ করে এই জাতীয় রোগ। কিন্তু আমি যদি 6 বেলা খাই, 6 বেলা চিনি আসবে, 6 বেলা ইনসুলিন লাগবে, 6 বেলা ইনসুলিন আসবে, তো বারবার খাওয়া, বেশি বেশি খাওয়া, অতিরিক্ত খাওয়া খেলে এই আস্তে আস্তে জমতে থাকে, চর্বি হিসাবে জমতে থাকে। তো কোষে চর্বি জমে জমে ওভারলোড হয়, কোষ ইনসুলিনকে বাধা দেয়, তো ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকাতে পারে না, রক্তের চিনি বাড়তে থাকে, আর আমরাও খেতে থাকি, রক্তের চিনি বাড়তে থাকে, আমরাও খেতে থাকি, এইভাবে ডায়াবেটিস বাড়তে থাকে। ডায়াবেটিস রোগীর বেশি খেলে ডায়াবেটিস বাড়বে কিনা? বাড়বে। আর চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস বাড়বে কিনা? বাড়বে। তো এই জন্য ডায়াবেটিস রোগীর খাবার হবে যতটা সম্ভব কম চিনির খাবার, এবং রোজা হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসা, এবং হচ্ছে ব্যায়াম হলো ডায়াবেটিসের চিকিৎসা, ভালো ঘুম, মানসিক প্রশান্তি। কারণ আমরা জানি টেনশনে সুগার বাড়ে, আমরা জানি দুশ্চিন্তা করলে সুগার বাড়ে, আমরা জানি রাত জাগলে সুগার বাড়ে, আমরা জানি সুগার খেলে সুগার বাড়ে, আমরা জানি বারবার খেলে বারবার সুগার আসে। তাহলে এই কথাগুলো আমরা জানি। তাহলে এখন আমি চিনি কমাতে হলে আমাকে কি করতে হবে? বারবার খাওয়া যাবে না,
তার মানে রোজা রাখতে হবে, গ্যাপ দিয়ে দিয়ে খেতে হবে। তারপর কি করতে হবে, আমি চিনি জাতীয় খাবার বেশি খাওয়া যাবে। তারপর আমাকে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে, ভালো ঘুমাইতে হবে, আবার ব্যায়াম করতে হবে যেন আমার এটা বার্ন হয়। এই হলো ডায়াবেটিসের আসল চিকিৎসা। তো এখন আমরা যেহেতু ডায়াবেটিসের চিকিৎসা করতে ওষুধ ব্যবহার করি, মনে রাখবেন জীবন আচরণের পরিবর্তনের ফলে বা জীবন আচরণে ভুল করার কারণে, অর্থাৎ আমার খাওয়া দাওয়া, ঘুম, ব্যায়াম ইত্যাদিতে সমস্যা থাকার কারণে যে রোগ তৈরি হয়, সেই রোগটা একটা ট্যাবলেট দিয়ে, দুটো ট্যাবলেট দিয়ে, একটা ইঞ্জেকশন দিয়ে কোনোদিন সমাধান হবে না। দেয়ার ইজ নো শর্টকাট, এটা হবে না, এটা সম্ভব না। তো সেটার জন্য লাগবে একটা সুন্দর ডিসিপ্লিন, সুন্দর পরিকল্পনা, খাবার পরিকল্পনা, ঘুমের পরিকল্পনা, ব্যায়ামের পরিকল্পনা এবং সার্বিক জীবন আচরণের একটা পরিকল্পনা। যদি আপনি আমূলে নিজেকে পরিবর্তন না করে শুধু ওষুধ খান, তাহলে ওষুধ খেতেই থাকবেন, কিন্তু রোগ ভালো হবে না। এই জন্য ডাক্তাররা সবসময় বলে ডায়াবেটিস কখনো ভালো হয় না, কিন্তু ব্র্যাকেটে ওষুধ দিয়ে ভালো হয় না এই কথাটা বলে না। আর আমরা বলি ডায়াবেটিস ভালো হয়, ওষুধ দিয়ে ভালো হয় না, লাইফস্টাইল চেঞ্জ করে ভালো হয়। ডায়াবেটিস রোগীকে বলেননি রোজা রাখতে, বলুন 6 বেলা খেতে বলেছেন। এবং তারা তাদের বইয়ে দেখেন 6 বেলা খাওয়ার একটা তালিকা তারা দিয়েছেন। এই যে এখানে আপনারা এই বইটাতে পাবেন, এটা হলো বার্ডেমের দেওয়া বই ডায়াবেটিসের। এবং এখানে দেখবেন সকাল 7টা-8টার ভিতরে রুটি 3টা, হ্যাঁ, তারপর হচ্ছে যে ডিম কুসুম ছাড়া বা ডাল, তারপর হচ্ছে সবজি, আবার 11টা বাজে মুড়ি, বিস্কিট, খই ইত্যাদি, আবার দুপুরে 2টা-2:30 বাজে আবার ভাত ডাল, এই আবার হচ্ছে বিকেলে 5টা-6টায় মুড়ি, বিস্কিট বা ফল ইত্যাদি, রাতে 8টা-9টায় রুটি, মাছ, মাংস, ডাল বা সবজি এরকম, আর হচ্ছে ঘুমানোর আগে দুধ। তার মানে সে সকাল 7টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত সে বারবার খাচ্ছে। দুধের চিনি ল্যাকটোজ ঢুকছে, ভাতের চিনি গ্লুকোজ ঢুকছে, ফলের চিনি ফ্রুক্টোজ ঢুকছে, ডালের চিনি ঢুকছে। তো এভাবে সে বারবার চিনি খাচ্ছে একটা রুগীকে, 6 বেলা চিনি খেতে দিচ্ছে। তাহলে ডায়াবেটিস রুগীকে আমরা চিনি খেতে নিষেধ করব নাকি বারবার চিনি খেতে দিব, সেটা একটা মানে প্রশ্ন। তো এখন যদি আমি ডায়াবেটিস রুগীকে বারবার চিনি খেতে দিই, তাহলে আরও চিনি আসবে রক্তে, চিনি কোষে ঢুকতে পারবে না, জোর করে ওষুধ দিয়ে ইনসুলিন দিয়ে কোষে ঢুকাবো, তো কোষের ওভারলোড ধীরে ধীরে বাড়তে বাড়তে কোষটা একসময় মারা যাবে। এইভাবে আমাদের চোখ নষ্ট হবে, তো বলবে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে। এভাবে আমাদের কিডনি ড্যামেজ হয়ে যাবে, বলবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়েছে। এভাবে আমাদের নার্ভ ড্যামেজ হয়ে যাবে, বলবে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে। এভাবে আপনাকে সব রোগের রুগী বানানো হবে, প্রায় 60-70টা রোগের রুগী আপনি হবেন। কেননা আপনি রোগটাকে নির্মূল না করে রোগটাকে পুষতেছেন। আর ডায়াবেটিস রুগীকে 6 বেলা চিনি খাওয়াচ্ছেন এবং ওষুধ ইনসুলিন দিয়ে এই কোষে ওভারলোড, সেখানে আরও জোর করে রক্তের চিনি কোষে ঢুকিয়ে ঢুকিয়ে কোষের 12টা বাজাচ্ছেন। এইভাবে আপনি দুর্বল হবেন, আপনার ইরেকটাইল ডিসফাংশন হবে, আপনার পুরুষত্ব চলে যাবে, নারীত্ব চলে যাবে, শক্তি চলে যাবে, এনার্জি চলে যাবে, ভালো লাগা চলে যাবে, হ্যাঁ, মানে সব কিছু, ডিপ্রেশনে চলে যাবেন, ঘুম চলে যাবে, বুঝতে পারছেন, কোনো শক্তি পাবেন না। এইভাবে ধীরে 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 আপনি আরও অনেক রোগের রুগী হবেন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে যে রোগকে বাড়ানোর জন্যে আমাকে এই চিনি বাড়ানোর জন্যে বারবার চিনি খেতে হবে। আর যারা সুস্থ হতে চায়, রোগমুক্ত হতে চায়, তারা কি করবে? তারা চিনি জাতীয় খাবার সাময়িক রাখবে, তারা রোজা রাখবে, রোজা রেখে ওই যে ব্যায়াম করে কোষ খালি করবে, কোষে ফ্যাট বার্ন হয়ে গেলে তারপর সে এখন ভাত খেলেও রক্তের চিনি বাড়বে না, কোষ খালি থাকলে রক্তের চিনি বাড়বে না। একজন কৃষক এমনও আছেন যে 1.5 গামলা 2 গামলা ভাতও খান, তার রক্তের চিনি কেন বাড়ে না? এই কারণে যে সে তো 12-14 ঘন্টা কাজও করে, তো কোষ তার খালি হয়ে যায়, তখন সে খায় এই জন্যে। আর আমরা কি করি? কিছু করি না, কিন্তু 6 বেলা খাই। আমি কোনো কাজ করি না, কায়িক শ্রম নেই, ব্যায়াম নেই, আবার রাত জেগে আবার টেনশন করি, আবার খাই 6 বেলা। তো এই জন্যে 6 বেলা খাবেন, ব্যায়াম করবেন না, টেনশন করবেন, রাত জাগবেন, কিন্তু আবার ওষুধ খেয়ে ভালো হয়ে যাবেন, এই যে আপনি ভাবছেন, এই ভাবনাটা যে কত মানে বোকামি, এইটা আপনার বুঝতে পারবেন যখন আপনার চোখ নষ্ট হবে, লিভার ড্যামেজ হবে, কিডনি ড্যামেজ হবে, রিং পরাবেন, বুক ফাড়বেন, প্যারালাইসিস হবেন, স্ট্রোক করবেন, ক্যান্সার হবে, হ্যাঁ, হাতের আঙ্গুল কাটা যাবে, পায়ের আঙ্গুল কাটা যাবে, নি জয়েন্ট যাবে, গিরা গালা যাবে, মাজা যাবে। এইভাবে আপনি তখন পুরুষত্ব যাবে, নারীত্ব যাবে, তখন আপনি টের পাবেন। লিভার ফ্যাটি হয়ে তারপর হচ্ছে ফ্যাটি লিভার থেকে 1, 2, 3, 4 সিরোসিস হবে। এইভাবে আপনি আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবেন। বডির ভিতরে কি হয়, রেসপন্সটা কীরকম হয়? যখন আপনার প্রাথমিকভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়, তখন রক্তের চিনি বাড়তে থাকে, তখন বডি কী করে? আরও বেশি ইনসুলিন তৈরি করে রক্তের চিনি নিয়ন্ত্রণ করে। এটা আপনি জানতে পারেন না কোনোভাবেই। তো এই জন্য তখন ইনসুলিনের লেভেল বেড়ে যায়। তো আমরা আপনার যখন টেস্ট করে দেখি যে আপনার ব্লাড সুগার ঠিক আছে কিন্তু ইনসুলিন বেশি, তখন বুঝি যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়ে গেছে, হোমায়ার বাড়তে থাকে। তাহলে আগে কিন্তু ডায়াবেটিস হয় না,
আগে প্রথমে ইনসুলিন বাড়ে, তারপর চিনি বাড়ে। তাহলে ইনসুলিন বাড়ে এরকম একটা রোগের নাম হলো হাইপার ইনসুলিনিমিয়া বা ইনসুলিন রেজিস্ট্যান্স। এই রোগটা হলো ডায়াবেটিসের আগের অবস্থা। কিন্তু এইটাকে নির্ণয় করার জন্য ডাক্তাররা কখনোই হোমা-আয়ার টেস্ট করায় না, ইনসুলিন টেস্ট করায় না, এবং ইনসুলিন বলে একটা জিনিস পৃথিবীতে আছে এটা তারা কোনোভাবে পরীক্ষা করে দেখে না। তারা শুধু চিনি দেখে, চিনি মাপে এবং চিনি কমানো নিয়ে ব্যস্ত, আর চিনি কমানোর জন্য ওষুধ ইনসুলিন দেয়, কিন্তু এই ইনসুলিন কমানোর কোনো পরিকল্পনা নাই। ইনসুলিন টেস্ট করা, ইনসুলিন নির্ণয় করা, ইনসুলিন ডিটেক্ট করা, ইনসুলিন কাজ করছে কিনা, ইনসুলিন কতটা আছে, ইনসুলিন তৈরি হয় কিনা, এই জিনিসটা তাদের ডিকশনারিতে নাই। এখন আপনারা সবাই জানেন ডায়াবেটিস রোগীকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হয়। প্রথমে ওষুধ দেওয়া হয়, পরে ইনসুলিন দেওয়া হয়, আর কাউকে কাউকে প্রথমে ইনসুলিন দেওয়া হয়। তাহলে ইনসুলিন জিনিসটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা যারা দীর্ঘদিন ডায়াবেটিসের চিকিৎসা করছেন, আপনারা ইনসুলিন সম্পর্কে কিছুই জানেন না। শুধু চিনি জানেন, চিনি চিনেন, চিনি মাপেন, চিনির গড় মাপেন, খালি পেটে চিনি মাপেন, খাওয়ার পরে চিনি মাপেন, চিনি খেয়ে চিনি মাপেন, এবং HbA1c মাপেন, 4 মাসের গড় মাপেন, বা 3 মাসের গড় বা 4 মাসের গড় মাপেন, এই হলো কথা। কিন্তু আপনারা কি কখনো ইনসুলিন প্রয়োজন এই কথা ভেবে দেখেছেন? ইনসুলিন প্রয়োজন কিনা, শরীরের জন্য দরকার কিনা, আর ইনসুলিনের গুরুত্ব আছে কিনা? তাহলে ডায়াবেটিস রোগের সাথে ইনসুলিনের সম্পর্ক কি? হয় ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়েছে, নাহলে ইনসুলিনের স্বভাবে ডায়াবেটিস হয়েছে। তো টাইপ 1 হলো অভাবে ডায়াবেটিস, আর টাইপ 2 হলো স্বভাবে ডায়াবেটিস। স্বভাবের ভিতরে অতিরিক্ত খাওয়া, বেশি খাওয়া, বারবার খাওয়া, ব্যায়াম না করা, টেনশন করা, রাত জাগা, না ঘুমানো ইত্যাদি, ফলে আপনার কোষে ওভারলোড হইয়া তারপর কি হচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, কোষে চিনি ঢুকতে পারে না। আপনি তো খাওয়া তো আর বন্ধ করেন, আপনি তো খাইয়েই যাইতেছেন। তো এখন চিনি তো কোষে আসতেছে কিন্তু ঢুকতে পারতেছে না, রক্তের চিনি বাড়তেছে। তো এখন বডি এই চিনিটাকে নিয়ন্ত্রণ করার জন্য ইনসুলিন বেশি বেশি তৈরি করে সে এই চিনিটাকে কোষে ঢুকায়, তখন ইনসুলিনের পরিমাণ বেড়ে যায় রক্তে। কিন্তু আমরা যদি ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে আমি তাকে পরীক্ষা করাই, যদি দেখি যে তার ইনসুলিন বেশি, তাহলে বুঝবো অলরেডি তার শরীরে ডায়াবেটিসের যে পূর্ব লক্ষণ সেটা দেখা দিয়েছে। তো এখন আপনি বলেন যে ডায়াবেটিস, তার আগে যদি প্রি ডায়াবেটিস ধরি, তাহলে ডায়াবেটিস হওয়ার আগের পূর্ব লক্ষণকে বলে প্রি ডায়াবেটিস। তাহলে প্রি ডায়াবেটিস হওয়ার পূর্ব লক্ষণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স, ধরেন একটা লোক সুস্থ থাকে, তারপরে ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, তারপরে প্রি ডায়াবেটিস হয়, তারপরে ডায়াবেটিস হয়, তারপরে হয় 60-70টা রোগ। বুঝলেন না? এটা হলো এই ধারাতে সে যায়। এখন যদি আমি ইনসুলিন রেজিস্ট্যান্স যখন নির্ণয় করে তার যদি কোষ খালি করে দিই, তাহলে তার ওর ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে না, ভালো হয়ে যায়। আমি যদি ফ্যাটটা বার্ন করে ফেলি, তাহলে তো আর ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে না, কোষ খালি করলে তো ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে না, ভালো হয়ে যায়। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি ভালো হয়ে যায়, তার তো আর পরে ডায়াবেটিস হবে না। এখন ডায়াবেটিস না হলে পরে ডায়াবেটিসের কমপ্লিকেশনও হবে না, মানে ডায়াবেটিসের কারণে চোখ নষ্ট হবে না, ইরেকটাইল ডিসফাংশন হবে না, পুরুষত্ব চলে যাবে না, মেয়েদের নারীত্ব চলে যাবে না, PCOS হবে না, PCOD হবে না, হার্ট অ্যাটাক হবে না, ব্রেন স্ট্রোক করবে না, প্যারালাইসিস হবে না, হৃদরোগ হবে না, ক্যান্সার হবে না। এগুলো কি বোঝেন আপনারা? বুঝেন? আল্লাহ বুঝ দিন করুক। এখন আপনারা কেন বুঝতেছেন না যে এই ইনসুলিন রেজিস্ট্যান্স না জানার ফলে, নির্ণয় না করার ফলে, এটাকে রিভার্স না করার ফলে বা কোষখালি না করার ফলে আপনারা নিজের প্রায় সকল অঙ্গ আপনারা কুরবানি দিয়ে ফেলবেন। এখন এই যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা যদি আমরা আর্লি ডিটেক্ট করি, তাহলে আপনার কতগুলো রোগ থেকে আপনি বাঁচবেন। আমি আপনাদেরকে একটু গাছটা দেখাই, তাহলে বুঝবেন। এটা হলো একটা চারা গাছ। এই চারা গাছটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। কীভাবে হয়? খাওয়ার অনিয়ম থেকে হয়, ঘুমের অনিয়ম থেকে হয়, ব্যায়ামের অনিয়ম থেকে হয়, বুঝলেন? টেনশন অতিরিক্ত করি, ঘুমাই না, রাত জাগি, দুশ্চিন্তা করি, এগুলো থেকে হয়। এখন এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা ভালো করব কিভাবে? নিয়মের ভিতর দিয়ে ভালো করতে হবে। যে আমি ব্যায়াম করব, আমি রোজা রাখবো, আমি ক্ষুধা পর্যন্ত অপেক্ষা করব, আমি প্রকৃত খাবার খাবো, চিনি বাড়ছে কম চিনি খাবো, ঠিক আছে? বলে যে চিনি বাড়ছে, আমার তো চিনি বাড়ে নাই। ভাই, ইনসুলিন বাড়া মানে চিনি বাড়ছে। আমার কথা বুঝতে পারছেন? এখন ইনসুলিন কেন বাড়বে? একটা লোক যখন সুস্থ, তার ইনসুলিন 4 থাকবে, চিনি থাকবে 5, ব্লাড গ্লুকোজ লেভেল 5 থাকবে, ইনসুলিন লেভেল 4 থাকবে। এটি আমরা যারা ফলো করে, আমাদেরকে সত্যিকারভাবে যখন সুন্দরভাবে ফলো করে, আমরা দেখি তার ইনসুলিন 4-এরও নিচে থাকে, 3.5-4 থাকে, আর ব্লাড সুগার থাকে 5, 5.5, 4.5, 5.5 এরকম থাকে, যারা রিয়েলি ফলোয়ার। তার মানে এটাই হওয়া উচিত সবার ক্ষেত্রে। তো এখন যা 2-1 ভেরিয়েশন থাকে মানুষের, সবার একরকম মেটাবলিজম না, তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে 6 পর্যন্ত সুগার নর্মাল, আর ইনসুলিনও 6 পর্যন্ত মনে করেন নর্মাল।
এখন 6-এর বেশি ইনসুলিন হলে আস্তে আস্তে প্রবলেম শুরু হয়, 8-এর বেশি হলে তো আরও প্রবলেম। সুগার যেমন 6-এর বেশি হলে 7, 8 আস্তে আস্তে বাড়লে সমস্যা, বুঝলেন? তা একটা লোক সুস্থ, তার নিয়মকানুনও ভালো, তার ইনসুলিনও লেভেল 4-5 আছে, ব্লাড সুগার 5-6 আছে, তার মানে এই লোকটার কোনো ইনসুলিন রেজিস্ট্যান্সও নাই, ডায়াবেটিসও নাই। ক্লিয়ার? এটা বুঝতে পারছেন আপনারা? এখন একটা লোকের সুগার নর্মাল কিন্তু ইনসুলিন 12, এখন কেন এই অতিরিক্ত ইনসুলিন? তার মানে তার ওভারলোড আছে, তার মানে তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, এই কারণে বেশি ইনসুলিনের প্রয়োজন পড়তেছে, বেশি ইনসুলিন বডি তৈরি করতেছে। এটা হলো ডায়াবেটিস হওয়ার পূর্ব অবস্থা। আপনারা কি বুঝেন নাই কথাটা? তাহলে আগে ডায়াবেটিস নাকি আগে ইনসুলিন রেজিস্ট্যান্স? এখন একটা লোক যখন দেখে যে তার দুর্বল লাগা শুরু হয়েছে, তাইলে বুঝবে সামনে তার বড় রোগ হবে আস্তে আস্তে। যখন দেখবে তার হজম ঠিকমতো হয় না, ঘুম ঠিকমতো হয় না, টেনশন, ব্রেন ঠিকমতো কাজ করে না, ভুলে যাওয়ার প্রবণতা তৈরি, ব্রেন ফগ হয়, বাজে চিন্তা আসে, গঠনমূলক চিন্তা আসে না, দুশ্চিন্তা আসে, এবং ভবিষ্যৎ সম্পর্কে বাজে ধারণা করে, অলসতা আসে, বিলাসিতা আসে, না খেয়ে থাকলে কষ্ট লাগে, খাইলে আরও খারাপ লাগে। এরকম যখন একটা লোকের ভিতরে, তখন বুঝবেন ও ডিজিজ হওয়ার আগের পর্যায়ে আছে। আর টেস্ট করলে দেখবেন ওর হোমায়ার বেশি, টিজিএইচডিএল রেশিও বেশি থাকতে পারে, সিআরপি বেশি থাকতে পারে, ভিটামিন ডি থাকবে কম, ভিটামিন ডি থাকবে কম। তার মানে আপনারা রোগ হওয়ার পরেও যখন জানেন না যে আপনার ডায়াবেটিস, অনেকে ডায়াবেটিস হয়ে রয়েছে বুঝে না, হয়তো চোখের সমস্যা, পরীক্ষা করাইতে গেছে, ডাক্তার টেস্ট করে দেখছে তার চোখে প্রবলেম, তো ডাক্তার বলছে তোমার মনে হয় ডায়াবেটিসের কারণে, তাহলে ডায়াবেটিসটা টেস্ট করো। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এখন চোখের সমস্যা, ডায়াবেটিসের কারণে চোখ নষ্ট হওয়ার পরে গিয়ে সে চোখের সমস্যা টের পাইছে, তার মানে আগে চোখ নষ্ট হয়েছে না আগে ডায়াবেটিস? তার মানে সে ডায়াবেটিস টের পাইছে চোখ নষ্ট হওয়ার পরে। ডায়াবেটিস হওয়ারও আগে ইনসুলিন রেজিস্ট্যান্সকে যদি ডিটেক্ট করি এবং যদি কোষ খালি করে ফেলি, নিয়মকানুন ঠিক করে ফেলি, তাহলে আপনার 60 থেকে 70টা রোগ হবেই না, চিকিৎসার তো দরকারই নেই। চোখ ভালো থাকবে, আপনার সব ভালো থাকবে শরীরের। কারণ এই ডায়াবেটিসের ফলে, ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে, এটার মূল কারণ যেটা কোষে জায়গা নেই, ইনফ্লামেশন, টক্সিসিটি, শক্তিও উৎপাদন হবে না ঠিক মতো, কারণ এটা মাইটোকন্ড্রিয়া ইফেক্ট করে, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ করে ফেলে, একটা সেলকেও নষ্ট করে ফেলতে পারে, মানে এরকম অসংখ্য সেল তারা নষ্ট করে ফেলে। ধরেন একটা সেলে যদি আমি ওভারলোড দিতেই থাকি, একটা সময় কী হবে, সে নষ্ট হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এখন সেলের ভিতরে জায়গা নেই, আপনি জোর করে ঢুকাচ্ছেন, তো এখন ওইটার ভিতরে আর ঢোকার মতো অবস্থা নেই, আর কিছু বেরোনোর মতো অবস্থা নেই, তাহলে এটা কি হবে? টক্সিসিটি, ইনফ্লামেশন, সেলটা মারা যাবে। এই যে অসংখ্য সেল মারা গেলে না কিডনি, আপনি ক্রিয়েটিনিন বেশি পান, তো যখন ক্রিয়েটিনিন বেশি পান তখন কিডনির 80-85% হয়তো ড্যামেজ হয়ে গেছে, আপনি জানেন না। যখন আপনার হার্ট অ্যাটাক হয় তখন হয়তো ব্লক 100% হয়ে গেছে, আপনি আগে টের পান নাই। তখন প্রথমে 1% ব্লক হয়েছে, আপনি কি টের পাইছেন? 2%, 100% নিয়েও তো আপনি টের পান নাই। অ্যাটাক করার পরে ডাক্তার টেস্ট করে দেখে এটাতে 100, এটাতে 95, এটাতে 90, তার মানে আপনি তো যখন টের পাবেন ডিজিজ, তো অনেক দেরি হয়ে গেছে। আর আমরা ডিজিজ হওয়ার আগে আপনাদেরকে সতর্ক করছি, আগেই আসুন, দেখুন আপনার ভবিষ্যতের কি, এখানে দেখে নিন, দেখে আপনি হোমায়ার ভালো করলে, ভিটামিন ডি, আপনি যদি ভিটামিন ডি ভালো করতে পারেন, হোমায়ার যদি আপনার ভালো হয়, আপনি যদি কোষ খালি করেন, তাহলে এগুলো থেকে আপনি বেঁচে যাবেন। আপনার হার্ট ফাটতে, বুক ফাটতে হবে না, আপনার রিং পরাতে হবে না, ক্যান্সারের রিস্ক থেকে বেঁচে যাবেন, প্যারালাইসিস হওয়ার হাত থেকে বেঁচে যাবেন, লিভার ভালো থাকবে, ক্লিন থাকবে, কিডনি একদম ভালো থাকবে, ফুল ফাংশনাল থাকবে, হাড়গোড়, গিরাগারা, মাজা মোজা সব ঠিকঠাক থাকবে, শক্তি, এনার্জি, পুরুষত্ব, নারীত্ব সব ঠিক থাকবে, যৌবন ঠিক থাকবে, এভরিথিং ঠিক থাকবে। কারণ একটা সুস্থ লোক মানে তার সব ঠিক আছে, তার খাওয়া ঠিক আছে, ঘুম ঠিক আছে, হজম ঠিক আছে, এভরিথিং ওকে, এবং সে কথা শুনে, আদেশ অমান্য করে না, ডিসিপ্লিন মানে, একটা জিনিস নিষেধ করলে এটা করে না। তো যারা নিষেধ করলে করে তারা তো মানে তাদের জীবনে ডিসিপ্লিন আশাই করা যায় না, কথাই শোনে না। আর পৃথিবীতে নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন যে নেতা ছাড়া পৃথিবী অচল। আল্লাহ রোজার ভিতরে কি উপকারিতা দিয়েছেন, আল্লাহ বলেছেন তোমরা যদি জানতে তাহলে রোজাই রাখতে। আয়াতগুলো পড়ে দেখেন, কোরআন পড়ে তো খালি নামাজ, হজ, যাকাত ছাড়া তো আর কিছু বোঝেন না। এখানে 40, এখানে কতগুলো কি আছে, 30টা পারার ভিতরে কতগুলো সূরা আছে, এবং পূর্ণাঙ্গ বক্তব্য কি এটা বুঝতে হবে। স্বাস্থ্য বিষয়ক বহুত কথা কোরআনে আছে, কিন্তু আপনারা সেটাকে মানেন না, অথচ বলেন আপনি মুসলমান, কিন্তু কোরআন মানেন না। আল্লাহ বলেছে এক আয়াত মানো, আর এক আয়াতকে অস্বীকার করো। আপনারা তো এক আয়াতের দুইটা ইয়াকে অস্বীকার করেন, মানে হালাল মানেন তো এবা মানেন না, তো আপনি তো একই আয়াতের অর্ধেক মানেন না।
আপনি তো এক আয়াত মানে আর এক আয়াত না মানার যে গুনাহ, আর একটা আয়াতে 2 খণ্ড করে 1 খণ্ড মানে আর 1 খণ্ড না মানা তো আরো মহা গুনাহ। বুঝেন নাই মনে হয়? মানে একটা আয়াতও পুরা মানেন না, কথা এটা আর কি বলতেছে। হালাল বোঝে তৈবা বোঝে না, আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ হালাল বোঝে তৈবা বোঝে না, তৈবা বোঝে না, মনে হয় তৈবা শব্দটা নাই কোরআনে। হালাল হালাল হালাল, তৈবা কি? হালালাং তৈবান, তৈবা কি? তৈবা বুঝতে হবে না আপনাদের? কথা বুঝতে পারছেন? বোঝার চেষ্টা করেন। এখন তৈবা হচ্ছে সেই সকল খাবার যেগুলো আপনাকে সুস্থ রাখবে, এনার্জি। খাবারের একটা সংজ্ঞা আছে, যেই খাবার আপনাকে শক্তি দেয়, এনার্জি দেয়, গঠন করে। বুঝতে পারছেন? এবং কিছু খাবার আপনার জীবাণুরা খাবে, যেমন ফাইবার, শাকসবজির, এটা তো আপনি খাইতে পারবেন না, আপনার জীবাণুরা খাবে, ভালো ব্যাকটেরিয়া। তাহলে আপনাকে ভালো ব্যাকটেরিয়াকে খাওয়াইতে হবে, ভালো থাকতে হলে ভালো ব্যাকটেরিয়াকে খাওয়াইতে হবে। আর নাহলে খারাপ ব্যাকটেরিয়া এসে আপনাকে দখল করে ফেলবে, তখন কবেন আমার মন ভালো না, শরীর ভালো না, এই ভালো না, ম্যাজ ম্যাজ, ক্যাস ক্যাস, হ্যাঁ খ্যাস খ্যাস, মেজাজও খারাপ থাকবে। এখন আপনারা কি জন্য আসছেন? সুস্থ হইতে। তো এখন আপনারা যেন সুস্থ হইতে পারেন, আপনাদের জন্য একজন ডাক্তার আছে, একজন পুষ্টিবিদ আছে, একজন জিমের শেখাবে, এগুলো আপনাকে কোনো টাকা দিতে হবে না। তো আপনাকে ওনারা যে পরামর্শ দেয় মেনে 1 মাস পরে আবার আসবেন। আপনার যে কোনো প্রশ্ন তাদের সঙ্গে ডিসকাস করে নেবেন, তারা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে, কারণ ওরা বহু বছর ধরে আমার সঙ্গে কাজ করে। আর আমি হাজার হাজার, মানে কি হাজার হাজার না, আরও লাখে লাখে উত্তর আমি দিয়েছি। 2000 খালি ভিডিও আছে আমার ইউটিউবে, 2000-এর বেশি ভিডিও আছে ইউটিউবে, ফেসবুকে। অতএব আপনাদের করা কোনো প্রশ্নের উত্তর দেই না, এরকম প্রশ্ন করতে পারলে উল্টা পুরস্কার পাইবেন, যে আমি এটা নতুন প্রশ্ন করলাম। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? ঠিক আছে? তাহলে আপনারা আমাদের ডাক্তার, পুষ্টিবিদ, তাদের সঙ্গে ডিসকাস করুন, করে 1 মাস পরে আবার এসে দেখুন আপনার কতটা উন্নতি হয়েছে, কতটা মানছেন, কতটা পারেন নাই। 2 মাস পরে আবার আসুন, 3 মাস পরে আবার আসুন। এইভাবে নিজের স্বাস্থ্যকে প্রায়োরিটি দেন, এটার যত্ন করেন, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটা মাথায় রাখেন। এটা হলো আপনার জন্য কি? আমানত। এটা খেয়ানত করেন না। এই হার্ট যেভাবে দিয়েছে সুস্থভাবে আল্লাহর কাছে চলে যান, চোখ 2টা সুন্দর করে নিয়ে আল্লাহর কাছে চলে যান। বুঝতে পারছেন? লিভার যেরকম দিছে অন্তত কাছাকাছি নিয়ে চলে যান ভাই। বয়সে বাড়বে সেটা আলাদা জিনিস, সেটার জন্য আল্লাহ আপনাকে কোনো ধরবেন না। আল্লাহ ধরবেন না হলো অনিয়মের ফলে, যে এইটা করেছেন, যেহেতু আল্লাহর নিয়মই মানেন নাই। যেহেতু আল্লাহর নিয়ম 1 ভাগ খাওয়া, আল্লাহর নিয়ম ডিসিপ্লিনে চলা, আল্লাহর নিয়মে সঠিক সময় ঘুমানো, আল্লাহর নিয়মে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়া, আল্লাহর নিয়মে তাহাজ্জুদ পড়া, বুঝতে পারছেন? সব আল্লাহর নিয়মে। রোজা রাখা আল্লাহর নিয়মে, ক্ষুধা লাগলে খাওয়া আল্লাহর নিয়মে, পরিমিতিবোধ আল্লাহর নিয়ম, অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরিক্ত ছাড়াছাড়ি, হ্যাঁ সীমালঙ্ঘন, এগুলো আল্লাহর পছন্দ না। অনিয়ম জীবনযাপন, অনিয়ন্ত্রিত জীবনযাপন আল্লাহর পছন্দ না। আমার কি বুঝাতে পেরেছি? তাহলে আপনারা নিজের কষ্ট ভোগ করছেন, আবার আল্লাহকে রাজি খুশি রাখতে পারছেন না, 2 দিকে আপনার ক্ষতি হচ্ছে। তা এখন যদি ডিসিপ্লিনে চলেন তাহলে নিজেরও ভালো লাগবে। আমি আপনাদের গ্যারান্টি দিব যে এভাবে চললে আপনার অনেক ভালো লাগবে রে ভাই। যারা চলতেছে তাদেরকে জিজ্ঞেস করেন, এই আমাকেই জিজ্ঞেস করেন। আচ্ছা আমারটা তো আমি ভালো বলবো, ওই যে বোন আছে ওকে জিজ্ঞেস করেন, আর কে মানছে আমাদেরকে? যে যারা মানছেন আপনারা বলেন, আগের চেয়ে ভালো লাগে? আগের চেয়ে ভালো লাগে? ব্যাস, তার মানে আমরা ভালো ফিল করি, আমরা ভালো খাই, কিন্তু আমরা মানে আজাইরা মানে খাই না, হয়তো 1 বেলা খাই, 2 বেলা খাই, কিন্তু ভালোটা খাই, সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফুড খাই, হয়তো কম খাই আর কি, বেশি খাই না। হ্যাঁ, তাহলে ভালো খাই, ভালো আসি, ভালো লাগে, রুগী না, রোগ হবে এই চিন্তাও করি না, রোগ হবে এই চিন্তা মাথায় আসে না, রোগ হতে পারেই না, এবং ডাক্তারও লাগে না, ওষুধও লাগে না, কিচ্ছু লাগে না। শুধু মাঝে মাঝে একটু দেখি ভিটামিন ডি কত হইলো, মানে মাঝে মাঝে একটু টেস্ট করে দেখি যে আমার কোন মানে প্যারামিটার কেমন, হোমায়ার আবার কত থাকলো, মানে মাঝে মাঝে একটু দেখতে হয় আর কি। আর এছাড়া আর কোনো ওষুধ খরচ নেই, কিচ্ছু নেই। খাওয়ার খরচ মানে 1 বেলা খাইতে আর কয় টাকা লাগে ভাই? আপনি কি খাবেন? আর খাইতে হবে এতটুকু, বেশি তো আর খাওয়া যায় না। তাহলে আপনারা ভালোও থাকবেন, মজাও পাবেন, আর আল্লাহ খুশি হবে, যেহেতু নিয়ম কারণ মেনে চললে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ সবাইকে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।